ভাবুন তো, একবার হাজার হাজার দর্শকের সামনে দেশের সবচেয়ে বড় জাদুকরকে পুলিশ মঞ্চের মাঝখান থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। অপরাধ একটা নৃশংস মার্ডার। চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ, দর্শকদের অবাক চিৎকার আর পুলিশের কড়া হুঁশিয়ারি। কিন্তু প্রশ্ন হলো, দেশের সবচেয়ে জনপ্রিয় জাদুকর চ্যাং কি সত্যি অপরাধী, নাকি সে কোনো গভীর ষড়যন্ত্রের শিকার? তবে সে যাই হোক, জাদুকর চ্যাংয়ের আসল টুইস্টটা কি জানেন? তার জাদু কিন্তু কোনো ট্রিক্স না, তার আসল শক্তি হলো তার ভূতের দল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। চ্যাংয়ের আছে 3 জন অদৃশ্য পার্টনার, যারা তার প্রতিটি ম্যাজিককে একেবারেই সত্যি করে তোলে। তাহলে তার এখন কি হবে জানতে হলে দেখতে হবে আমাদের আজকের গল্প, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক জমকালো অডিটোরিয়াম দেখতে পাই, যা একেবারে লোকে লোকারণ্য। আর মঞ্চে চলছে জাদুকর চ্যাংয়ের চোখ ধাঁধানো পারফরম্যান্স। তবে আজকের পারফরম্যান্সের সবচেয়ে বড় আকর্ষণ হলো দ্য এস্কেপ অফ ডেথ, যেখানে চ্যাংকে একটি কাচের পানি ভর্তি ট্যাঙ্কে তালাবদ্ধ করে রাখা হয়। বাক্স ভর্তি পানিতে চ্যাংকে এদিক সেদিক ছুটতে দেখে সবার দম প্রায় বন্ধ হয়ে আসে। সময় যেন আর কাটছে না, চ্যাংও বেরোতে পারছে না। চারিদিকে এক চাপা টেনশন। ঠিক সেই মুহূর্তে এক মেয়ে দর্শকের চুলের ক্লিপ হঠাৎ হাওয়ায় ভেসে ওঠে আর অবিশ্বাস্য গতিতে ছুটে যায় ট্যাঙ্কের দিকে। সাথে সাথেই তালাটা খুলে যায় আর চ্যাং সেই ট্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে আসে। দর্শকরা আনন্দে ফেটে পড়ে। অভিনন্দিত চ্যাং মুচকি হেসে বলেছিলাম না, মৃত্যুকে হারানো আমার কাছে শুধুই একটা খেলা। কিন্তু এই অবিশ্বাস্য পারফরম্যান্সের পেছনের রহস্যটা কিন্তু ভিন্ন। পুরো কাজটা করেছে আসলে 3টি ভূত, মানে তার 3 অদৃশ্য পার্টনার। একজন প্রাক্তন সৈনিক, একজন সাবেক গ্যাংস্টার, আর অন্যজন এক কিশোরী ভূত। সে বেশ চঞ্চল। অন্যদিকে গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র গো সিওল। সে একজন সৎ ও নির্ভীক নারী পুলিশ অফিসার, যার জীবনে একটাই স্বপ্ন, ডিটেকটিভ হওয়া। সে তার আশেপাশে কোনো অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। সেদিনও সে এক ছিনতাইকারীকে ধরতে তার পেছনে ছুটছিল, আর ধাওয়া করতে করতে সে সোজা ঢুকে পড়ে চ্যাংয়ের ম্যাজিক শোর অডিটোরিয়ামে। মঞ্চে তখন চলছিল চ্যাংয়ের দ্বিতীয় ম্যাজিক শো। দর্শকদের ছোড়া জ্বলন্ত তীর সে খুব দক্ষতার সাথে প্রতিহত করছিল, কিন্তু সিওল চ্যাংকে ছিনতাইকারী ভেবে জাপটে ধরে। আর এই হট্টগোলের মাঝে চ্যাংয়ের বুকে একটি তীর এসে বিঁধে যায়। দর্শকরা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেখা যায় মঞ্চের পেছন থেকে চ্যাং হাসতে হাসতে বেরিয়ে আসছে। আসলে মঞ্চে যার তীর লেগেছিল সেটা ছিল একটা পুতুল। কিন্তু সিওল তখন এসব বোঝার অবস্থায় ছিল না। সে দেশের সেরা জাদুকরকেই ছিনতাইকারী ভেবে বসে। চ্যাংও ছাড়ার পাত্র নয়। সে বিরক্ত হয়ে বলে, ম্যাডাম, আপনি আমার পুরো শোটার 12টা বাজিয়ে দিয়েছেন। আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। জরিমানার বিশাল অঙ্ক শুনে সিওল বেশ ঘাবড়ে যায় আর ভুল করে চ্যাংয়ের দামি হেলমেটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে জানতো না, তার এই ভুলই তাদের একদিন এক সুতোয় বেঁধে দেবে। থানায় ফিরে সিওল যখন নিজের বীরত্বের গল্প শোনাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ে হেলমেটটার উপর। এটা কোনো সাধারণ হেলমেট না, এর ভেতরে লাগানো ছিল ছোট্ট একটা ক্যামেরা। কৌতূহলের বশে ক্যামেরার ফুটেজ অন করতেই দেখা যায় চ্যাংয়ের বাড়ির জিনিসপত্র একা একাই উড়ছে। এদিকে চ্যাং যখন জানতে পারে তার বিশেষ হেলমেটটি সিউলের সাথে বদলে গেছে, তখন সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কারণ ওই হেলমেটে লুকিয়ে আছে এমন এক গোপন রহস্য, যা প্রকাশ পেলেই তার এতদিনে গড়ে তোলা সুনাম সব নষ্ট হয়ে যাবে। সবাই যাকে অসাধারণ ম্যাজিক বলে বিশ্বাস করে, সেটার পেছনে যে আসলে কোনো ট্রিক্স নেই, বরং আছে তার ভূতের দল, তা সবাই জেনে যাবে। ঠিক তখনই খবর আসে তার দাদা আর নেই। আর এইখানেই গল্পে চলে আসে এক নতুন টুইস্ট। ভূতেদের এই সঙ্গ যা সে এতদিন মজা ভেবে আসছিল, আসলে তার ভেতরেও ছিল এক গোপন সত্য। তার দাদা ছিলেন একজন শক্তিশালী শ্যামান এবং অসীম ক্ষমতার অধিকারী, কিন্তু এক মিথ্যা খুনের অভিযোগে তিনি ফেঁসে যান। আর তারপর থেকেই মানুষ ধীরে ধীরে তার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। নিজের দাদাকে এভাবে অপমানিত হতে দেখে চ্যাংও সিদ্ধান্ত নেয় জীবনে সে আর যাই হোক কখনো শ্যামান হবে না। দাদুর শেষকৃত্য অনুষ্ঠান থেকে ফেরার পথে হঠাৎই সে এক ব্যক্তিকে দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে সে তার গাড়িটি নিয়ন্ত্রণে নেয়।
গাড়ির কিছুটা ক্ষতি হলেও লোকটি বেঁচে যায়। পরদিন চ্যাং সিওলের কাছে তার সেই বিশেষ হেলমেটটি ফেরত চায়। ঠিক তখনই খবর আসে বনের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। সিউল সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। জানা যায় এই ব্যক্তির নাম মিন, যার সাথে গতকাল চ্যাংয়ের দেখা হয়েছিল। এদিকে সিউল ঘটনাস্থল থেকে একটি গাড়ির হেডলাইটের ভাঙা টুকরো উদ্ধার করে। জানা যায় সেদিন রাতে চ্যাংয়ের গাড়িটিও এক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সিউল সেই হেডলাইটের টুকরোটা চ্যাংয়ের গাড়ির সাথে মিলিয়ে দেখে, কিন্তু অবিশ্বাস্যভাবে দুটি হেডলাইটের অংশ একেবারেই মিলে যায়। তাই সিউল ভাবে তার মানে চ্যাংই হয়তো মিনের হত্যাকারী। সে তার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই চ্যাংয়ের ভূত সহযোগীরা তাকে রক্ষা করতে শুরু করে। এসব দেখে সিউল একেবারেই হতবাক হয়ে যায়। সে যতবারই চেষ্টা করে প্রতিবারই ব্যর্থ হয়। চ্যাং তাকে বোঝানোর চেষ্টা করে এসব কোনো ম্যাজিক নয়, সবই করছে তার ভূত সহযোগীরা। তারপর তারা একটি চুক্তি করে। চ্যাং তার অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করে মিনের আসল হত্যাকারীকে খুঁজে বের করবে, আর বিনিময়ে সিওল তার হেলমেটটিকে সুরক্ষা দেবে, যেন চ্যাংয়ের গোপন সত্য প্রকাশ না পায়। এরপর শুরু হয় এক অদ্ভুত তদন্ত। চ্যাংয়ের ভূত সহযোগীরা নিজেদের অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে পুলিশ স্টেশন থেকে ফরেনসিক ল্যাব সব জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে। তারা পুলিশের প্রতিটি কর্মকাণ্ডের উপর নজর রাখছিল আর গুরুত্বপূর্ণ সব তথ্য চ্যাংয়ের কাছে পৌঁছে দিচ্ছিল, কিন্তু সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। তাই চ্যাং এবার মিনের আত্মার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। কথা বলার সময় মিন জানায় সেদিন রাতে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল, কিন্তু চালক তাকে হাসপাতালে না নিয়ে জঙ্গলের ভেতরে মাটি চাপা দিয়ে দেয়। অথচ দুর্ঘটনার পরও সে জীবিত ছিল। এরপর চ্যাং তাকে জিজ্ঞেস করে দুর্ঘটনাস্থলে সে কি আরও কিছু দেখেছিল। মিন জানায় সে ওই গাড়ির নাম্বার দেখেছিল। তদন্ত করে জানা যায় সেই গাড়িটি এক গ্যারেজ মালিকের, আর সেই গ্যারেজের মালিক বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সব প্রমাণ মুছে ফেলতে সে ওই গাড়ি আর হেলমেটটি মেশিন দিয়ে গুঁড়িয়ে ফেলছিল। ঠিক তখনই সিওল ও চ্যাং সেখানে পৌঁছে যায়। সিওল হেলমেটটি বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাগে সে ওই গ্যারেজ মালিকের কাছে যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লোকটা নির্লজ্জের মতো স্বীকার করে, হ্যাঁ, মিনকে সেই হত্যা করেছে। কিন্তু স্বীকার করলেই কি? তোমাদের হাতে তো আর আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। বলেই সে তাদের অপমান করে সেখান থেকে বের করে দেয়। অসহায় সিওল কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই চ্যাং মুচকি হেসে বলে, ইটস শো টাইম। আর মুহূর্তেই শুরু হয় আসল খেলা। চ্যাংয়ের ভূত সহযোগীরা গ্যারেজ মালিককে এমনভাবে ভয় দেখাতে শুরু করে যে গ্যারেজ মালিকের মনে হয় হয়তো মিনের আত্মায় প্রতিশোধ নিতে ফিরে এসেছে। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং পুলিশের সামনে নিজের সব অপরাধ স্বীকার করে। তবে মজার বিষয় হলো পুরো ঘটনার পেছনে ছিল চ্যাংয়ের বুদ্ধি আর তার ভূত সহযোগীদের কৌশল। কিন্তু সব প্রশংসা আর কৃতিত্ব পেয়ে যায় পুলিশ অফিসার সিউল। তবে বোঝাই যাচ্ছিল পুলিশ চিফ এসবে বেশ বিরক্ত, কারণ গ্যারেজ মালিক ছিল স্থানীয় সিভিল ইউনিয়নের একজন প্রভাবশালী নেতা। এদিকে চ্যাংয়ের ম্যাজিক শো দর্শকদের মন জয় করে নেয়। তাদের সবার কাজ এতটাই নিখুঁত ছিল যে তাদের ম্যাজিক শো দেখে দর্শকরা হতবাক হয়ে যায়। এরপর চ্যাং মিনের সন্তানকে দেখতে হাসপাতালে যায়। সেখানেই মিন প্রথমবারের মতো নিজের সন্তানকে দেখে, আর তারপরই মিনের আত্মা মুক্তি পেয়ে যায়। বাড়ি ফেরার পথে চ্যাং দেখে সিওল তার বসের সাথে হাসি মুখে কথা বলছে। সে ভীষণ রেগে যায়। সে সবার সাথে এত সুন্দর করে কথা বলে, অথচ তার সামনে এলেই যেন রেগে থাকে। সে এসবই ভাবছিল। ঠিক তখনই এক রহস্যময় দূত এসে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি পরবর্তী শ্যামনের দায়িত্ব নিচ্ছ না কেন? চ্যাং খুব শান্তভাবে উত্তর দেয়, আমার দাদার সাথে যা ঘটেছিল তা আমি আজও ভুলতে পারিনি। এদিকে সিওলের অসাধারণ তদন্ত দক্ষতায় মুগ্ধ হয়ে ডিটেকটিভ জে তাকে পুলিশের বিশেষ তদন্ত ইউনিটে যোগ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই মুহূর্তে সিওলের মনে ভেসে ওঠে বহু বছর আগের এক দুঃস্বপ্ন। এক রহস্যময় সিরিয়াল কিলার নির্মমভাবে হত্যা করেছিল তার বাবাকে, আর সেই ঘটনায় চ্যাংয়ের দাদাও জড়িত ছিলেন। যদিও ডিটেকটিভ জে সেই খুনিকে গুলি করেছিলেন, তবুও তার মরদেহ গভীর খাদে পড়ে যাওয়ায় আর কখনো উদ্ধার করা যায়নি। তাই আজও প্রশ্ন রয়ে গেছে, সেই সিরিয়াল কিলারের গল্প কি সত্যিই সেদিন শেষ হয়েছিল, নাকি আসল রহস্য তখনও বাকি?
এদিকে সিওল তার বান্ধবীকে জানায় সে বহুবার নিজের বাবার খুনিকে খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ পায়নি। সব শুনে তার বান্ধবী পরামর্শ দেয় চ্যাং আর তার ভূত সহযোগীদের সাহায্য নিলে হয়তো সে তার বাবার খুনিকে খুঁজে পেতে পারে। এদিকে সেই রহস্যময় দূত চ্যাংয়ের উপর একটি মন্ত্র পড়তে শুরু করে। ঠিক তখনই সিউল চ্যাংয়ের বাড়িতে আসে, আর দরজা খুলতেই চ্যাং সিউলের উপর পড়ে যায়। সিউল তাকে ভেতরে নিয়ে যায় এবং ওষুধ খুঁজতে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। ঠিক তখনই প্রয়োজনীয় ওষুধটি উড়তে উড়তে তার কাছে চলে আসে এবং সে ভেবে নেয় এটাও হয়তো চ্যাংয়ের ভূত সহযোগীদেরই কাজ। অন্যদিকে সেই রহস্যময় দূত জয়ী সিউলের মাঝে লুকিয়ে থাকা এক সুপ্ত শক্তি অনুভব করে। একটু সুস্থ হলে সিউল চ্যাংকে তার বিশেষ তদন্ত দলে যোগ দিতে বলে, কিন্তু শত অনুরোধ সত্ত্বেও চ্যাং তাতে রাজি হয় না। কিন্তু যাওয়ার আগে সে চ্যাংকে তদন্ত কাজে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। ঠিক তখনই সেই দূতের ফ্যান মিটারের একটি আলো জ্বলে ওঠে। মানে সিউল যদি চ্যাংয়ের প্রতি মুগ্ধতা অনুভব করতে শুরু করে, তবে এই ফ্যান মিটারের বাকি আলোগুলো একে একে জ্বলে উঠবে আর তার শক্তিও বেড়ে যাবে। আর যেদিন সব আলো পূর্ণ হবে সেদিন সে তার সেলেস্টিয়াল প্যালেসে ফিরে যেতে পারবে। তাই সিউল ও চ্যাংকে কাছাকাছি রাখতে সে চ্যাংকে ওই বিশেষ ইউনিটে যোগ দিতে বলে। কিন্তু চ্যাং উত্তর দেয় যাই হয়ে যাক না কেন ম্যাজিক ছেড়ে সে কোনোভাবেই পুলিশে যোগ দেবে না। তার এসব কথা শুনে চই ভীষণ বিরক্ত হয়। সে একটি দুষ্টু পরিকল্পনা করে এবং ইচ্ছে করে চ্যাংয়ের প্যান্টে আগুন লাগিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই পুরো মঞ্চে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উপস্থিত দর্শকদের সামনে চ্যাং ভীষণ অপদস্থ হয় এবং তার ম্যাজিক শোর ক্যারিয়ার পুরোপুরি নষ্ট হয়ে যায়। এদিকে বাড়ি ফিরতেই সে জানতে পারে তার প্রতিদ্বন্দ্বী গেইলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে পুলিশের বিশেষ ইউনিটে যোগ দেবে। থানায় গিয়ে সে সিউলের সাথে দেখা করে। এদিকে তার এই সিদ্ধান্তে পুরো তদন্ত দল খুব খুশি, কিন্তু চ্যাং তাদের স্পষ্ট জানিয়ে দেয় সে শুধু সিউলের সাথেই কাজ করতে চায়। ডিটেকটিভ জেও এতে রাজি হন, কিন্তু চ্যাংকে আগে আত্মরক্ষা কৌশল শিখতে হবে। অফিসার লিং তাকে সাহায্য করে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। তাই সে এবার তার গ্যাংস্টার ভূত সহযোগীকে সাহায্য করতে বলে। এদিকে দেখা যায় চ্যাং ভীষণ অলস, সে কোনো কাজই মনোযোগ দিয়ে করে না। এসব দেখে সিউল তাকে বকাঝকা করতে শুরু করে। ঠিক তখনই চোয়ের ফ্যান মিটারের আলোটা নিভে যায়। তার মানে সিউল আর চ্যাংয়ের সম্পর্ক যেমন বদলে যাবে, তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে চোয়ের উপর। এদিকে তদন্ত দল কিম নামের এক লোকের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তারা $10 বিলিয়ন নগদ অর্থ উদ্ধার করে। আর এই খবর দেখে চ্যাংয়ের আফসোস হয়, মানুষের কত টাকা। সে ভাবতে থাকে যদি আজ সে সিউলের সাথে সেখানে যেত তাহলে হয়তো ওই টাকার কিছু অংশ সেও পেত। ঠিক তখনই সিউল এসে তাকে মিস্টার কিমের বাড়িতে যেতে বলে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে মিস্টার কিম ইতিমধ্যেই মারা গেছেন। তবে কোনো এক অতৃপ্ত কারণে তার আত্মা এখনও মুক্তি পায়নি। এবার সে তার গল্প বলতে শুরু করে। মৃত্যুর আগে সে তার ছেলে লিনকে দেখতে চেয়েছিল, কিন্তু সে দীর্ঘদিন ধরে নিখোঁজ। একসময় তার জুয়া খেলার ভয়ঙ্কর নেশা ছিল। অনেক কষ্টে তিনি সেই নেশা ছাড়তে পারলেও ততদিনে তার ছেলে অনলাইন জুয়ার জগতে জড়িয়ে পড়েছিল এবং একদিন সে মিস্টার কিমের সব টাকা নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। তাই চ্যাং ও সিউল মিলে সিদ্ধান্ত নেয় তারা লিনকে খুঁজে বের করবে। তদন্ত করে তারা জানতে পারে বর্তমানে এই অনলাইন জুয়ার ব্যবসা লিন নিজেই পরিচালনা করে। তাই তারা পরিকল্পনা করে একটি গোপন জুয়ার আস্তানায় যায় এবং সেখানে ভূতেদের সাহায্য নিয়ে একের পর এক গেম জিততে শুরু করে। এদিকে এই খবর পৌঁছে যায় লিনের কাছে। দেখা যায় লিন সেখানে বসে কম্পিউটারের মাধ্যমে পুরো অনলাইন জুয়ার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। এদিকে ভূতেরা কৌশলে চ্যাংকে সাহায্য করে, আর এভাবে সে বিশাল অঙ্কের টাকা জিতে যায়। ঠিক তখনই এক লোক এসে চ্যাংয়ের হাতে একটি বিশেষ কার্ড তুলে দেয়। তারা ভেবেছিল এই কার্ডই হবে লিনের কাছে পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু তারা যা ভাবছিল ঘটে ঠিক উল্টোটা। এরপরই পুলিশ অফিসার লিং তার তদন্ত দল নিয়ে সেখানে উপস্থিত হয়। লিংকে দেখে চ্যাং ও সিওল একেবারে হতবাক হয়ে যায়। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ধাক্কাধাক্কিতে চ্যাংয়ের হাতে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়। চ্যাং সেটি তুলতে গেলে
লিং তাকে ধরে ফেলে, তাই সিউল তাকে সাহায্য করতে এগিয়ে আসে। ফায়ার এক্সটিংগুইশের ধোঁয়ায় লিং কিছুই দেখতে পায় না, আর এই সুযোগে তারা দুজনে পালিয়ে যায়। কিন্তু ব্যাগ খুলতেই চ্যাং আবারও হতবাক হয়ে যায়। ভেতরে একটি টাকাও নেই। চ্যাংয়ের মনে পড়ে পালানোর সময় সে আসলে ভুল ব্যাগ নিয়ে পালিয়েছিল। সে কাঁদতে শুরু করে, কারণ ওই ব্যাগই ছিল তার বহু বছরের কষ্টে জমানো টাকা। তার স্বপ্ন ছিল একদিন অনেক টাকা জমিয়ে সে এক নির্জন দ্বীপে বাস করবে, যেখানে কেউ তাকে বিরক্ত করবে না। ঠিক তখনই সেই জুয়া চক্রের কাছ থেকে চ্যাংয়ের ফোনে একটি মেসেজ আসে। তারা মেসেজটির আইপি ট্র্যাক করার চেষ্টা করে, এমনকি হ্যাক করেও অবস্থান বের করার চেষ্টা করে। কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে বহু চেষ্টা করেও তারা সেই সার্ভারের অবস্থান খুঁজে বের করতে পারে না। তখন লিনের বাবা মিস্টার কিম জানায়, ছোট থেকেই লিন অত্যন্ত শান্ত। সে কারো সাথে খুব একটা মিশত না, তবে তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। যখন সে কোনো জিনিস লুকিয়ে রাখত, এমন জায়গায় রাখত যেখানে কেউ সন্দেহই করবে না। এ কথা শুনতেই চ্যাংয়ের মনে পড়ে সে পুলিশ ইউনিটের ছাদে অনেকগুলো এক্সস্ট পাইপ দেখেছিল। হতে পারে সে সেখানেই লুকিয়ে আছে। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি গোপন বেসমেন্টের সন্ধান পায়। এদিকে লিন বোঝা যায় কেউ তার আস্তানায় ঢুকে পড়েছে, কিন্তু চ্যাং তাকে শান্ত গলায় বলে সে এখানে তাকে ধরতে আসেনি, চুক্তি করতে এসেছে। তাকে 1 কোটি টাকা দিলে সে এখান থেকে চলে যাবে। লিন রাজি হওয়ার অভিনয় করলেও আসলে সে চ্যাংকে হত্যা করার পরিকল্পনা করছিল। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতেই সিউল সেখানে চলে আসে, আর ঠিক তখনই চ্যাংয়ের মনে ভেসে ওঠে বহু বছরের পুরনো এক স্মৃতি। এদিকে পুলিশ এসে লিনকে গ্রেফতার করে। তারা লিনকে জিজ্ঞেস করে এসবের কারণ কি। লিন জানায় সে তার বাবাকে শিক্ষা দেওয়ার জন্যই এমনটা করেছে। যে জুয়ার ফাঁদে পড়ে তার বাবা সব নষ্ট করেছে, তাই সে ঠিক করে একদিন সে এই ব্যবসার রাজা হবে। কিন্তু যখন তার বাবা বুঝতে পারে আসলে তার জন্যই তার ছেলে নষ্ট হয়েছে এবং তার ছেলের জন্য অনেক সাধারণ মানুষের জীবন, তখন সে সেই সব মানুষদের জন্য একটি অনুদান সংগঠন খোলে এবং তার বাবার আত্মা নিজের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আর এভাবেই তার আত্মা মুক্তি পেয়ে যায়। এদিকে মিডিয়ার সামনে চ্যাং পুরো কেসের কৃতিত্ব সিওলকে দিয়ে দেয়, আর অন্যদিকে ডিটেকটিভ জে তার ছেলে পুলিশ অফিসার লিংকে একটি ব্লাইন্ড ডেথ কেস তদন্তের দায়িত্ব দেয়, কারণ নিহত ছেলেটির বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ। আর এই কেসটি যদি সে সফলভাবে সমাধান করতে পারে, তাহলে ডিটেকটিভ জের প্রমোশনের সম্ভাবনা আরও বেড়ে যাবে। এদিকে চ্যাং যেদিকেই তাকায় সে শুধু সিওলকেই দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারছে না কেন এমনটা হচ্ছে। একটু পরই তার দেখা হয় আরিমের সাথে। এই মেয়েটাকে তার দাদি তার কাছে পাঠিয়েছে, কিন্তু কেন সেটা আমরা জানবো একটু পরে। এদিকে আরিম চ্যাংকে বিয়ে করতে চায়, কিন্তু চ্যাং তাকে পাত্তা দেয় না। ঠিক তখনই সিউল সেখানে চলে আসে, আর তাকে দেখে আরিম ভেবে নেয় এই মেয়েটি হয়তো চ্যাংয়ের গার্লফ্রেন্ড। এরপর চ্যাং সিউলের সাথে তার বাবার কবরে যায়। সিউল বলে যেদিন আমার সাঁতার প্রতিযোগিতা ছিল সেদিন বাবা আসতে পারেনি, তাই রাগ করে আমি তাকে বলেছিলাম যাও, তোমাকে আমার আর দরকার নেই। ঠিক এরপরই বাবা মারা যান। যখন তিনি সব সময় আমার পাশে ছিলেন তখন বুঝিনি, কিন্তু আজ আমি তাকে খুব মিস করি। যদি আজ তিনি আমার পাশে থাকতেন। কথাগুলো বলতে বলতেই সিউল কান্নায় ভেঙে পড়ে। আজ এই প্রথম চ্যাং বুঝতে পারে সিউল তার হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে। এদিকে কবরস্থানে অসংখ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে। চ্যাং সিউলকে বলে ওদের থেকে দূরে থাকো, কারণ চ্যাং জানে এই অদৃশ্য জগতের বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে সেই দূত চ্যাংয়ের দাদির কাছে জানতে চায় সে আরিমকে কেন শহরে পাঠিয়েছে। দাদি জানায় 10 বছর আগে যে ভয়ঙ্কর আত্মা দেখা দিয়েছিল সেটা আবারও ফিরে এসেছে। এদিকে দেখা যায় সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে এক তরুণ ছেলে। সে শারীরিক ও মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী, আর তার সামনে থাকা সমুদ্রের গভীরে পড়ে আছে দড়ি দিয়ে বাঁধা এক রহস্যময় পুঁটলি। আর সেই পুঁটলির ভেতর থেকে কেউ যেন তার কাছে সাহায্য চাইছে। সব কিছু উপেক্ষা করে সে পানি থেকে ওই পুঁটলিটা বের করে আনে, আর সেটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর আত্মা। সেই আত্মা ছেলেটির শরীরে প্রবেশ করে এবং তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর সেই নৌকায় থাকা মানুষগুলোকে এক এক করে সমুদ্রে ফেলে দেয়। এদিকে এই খবর প্রকাশিত হতেই সিউল দেখে মৃতদের মধ্যে একজনের চেহারা অনেকটা তার বাবার হত্যাকারীর মতো।
তাই সে ওই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে চ্যাংয়ের দাদি সেই মৃতদের আত্মার শান্তির জন্য একটি বিশেষ আচার অনুষ্ঠান করছিলেন। তিনি 5টি চাল ভর্তি পাত্র পানিতে ভাসিয়ে দেন। পরে সেগুলো তুলে আনার সময় দেখা যায় মাত্র 4টি পাত্রই উঠে এসেছে। তিনি বুঝে যান সামনে হয়তো কোনো বড় বিপদ আসতে চলেছে। এদিকে সেই ছেলেটি সিউলের মাথার উপর এক রহস্যময় আলো দেখতে পায় এবং সাথে সাথে সে তাকে অনুসরণ করতে শুরু করে। কিন্তু মাঝপথে সিউল বাসে উঠে পড়লে সে আর তাকে ধরতে পারে না। রাতে চ্যাংয়ের দেখা হয় পুলিশ অফিসার লিং ও সিউলের সাথে। কিন্তু সিউলের কাঁধে লিংয়ের হাত দেখে চ্যাং ভেতরে ভেতরে একটু ঈর্ষা বোধ করে। পরদিন পুলিশ কালচারাল ডেতে চ্যাং সিউলকে তার সাথে একটি রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করার অনুরোধ করে। সিউলও তাতে রাজি হয়, কিন্তু সমস্যা হলো সে তো নাচতে পারে না। মেয়ে ভর্তি তার একটি সমাধান বের করে ফেলে। এদিকে অভিনয় করতে করতে তারা দুজনই একে অপরের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু সিউল যখন পড়ে যাচ্ছিল চ্যাং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে শো শেষে লিং চ্যাংকে সিউলের কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ সে জানে সিউলের বাবা যে স্যামনের কারণে মারা গিয়েছিল সে আর কেউ নয় চ্যাংয়ের দাদা। চ্যাং তার কথার গুরুত্ব না দিলেও কেন জানি ওই কথাগুলোই তার মাথায় ঘুরতে থাকে। এদিকে সিউল এক মাদক ব্যবসায়ীর পিছু নিয়ে তার আস্তানায় পৌঁছে যায়। কিন্তু তদন্ত দলকে খবর দেওয়ার আগেই কয়েকজন গুন্ডা তাকে ধরে ফেলে। ঠিক তখনই চ্যাং সেখানে চলে আসে, কারণ সেই মেয়ে ভুট্টি সিউলকে ওই ব্যক্তির পিছু নিতে দেখে ফেলেছিল। এরপর চ্যাং ও তার দল গুন্ডাদের মারতে শুরু করে। সবশেষে লিং তার দল নিয়ে সেখানে আসে। তারপর সিউল চ্যাংকে নিয়ে তার বাড়িতে আসে এবং ঔষধ খুঁজতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে একটি ছবির উপর। এটা তো সেই শ্যামনের ছবি যার কারণে তার বাবার মৃত্যু হয়েছিল। সিউল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সিউলকে এভাবে বেরিয়ে যেতে দেখে চ্যাং সেখানে আসে এবং সব বুঝতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় সে এসব কিছু থেকে দূরে সরে যাবে। এমনকি সে নিজের বাড়িটিও বিক্রি করার চেষ্টা করে। কিন্তু বাড়িতে থাকা ভূতেরা ক্রেতাদের ভয় দেখাতে শুরু করে এবং সবাই ভয়ে পালিয়ে যায়। এদিকে সব কিছু জানার পর চুই ঠিক করে যেভাবেই হোক সিউলকে আসল সত্যটা জানাতে হবে। কিন্তু সমস্যা হলো সিউল তো তাকে দেখতে বা শুনতে পারে না, আর চুই নিজেও ঠিকমতো লিখতে জানে না। তবুও সে ছোট ছোট অক্ষরে কিছু একটা লিখে সিউলকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এত অল্প কথায় পুরো ঘটনা বোঝা সম্ভব হয় না। সে ওই মেয়ে ভর্তির সাহায্য চায়। এবার সেই মেয়ে ভর্তি এমন একটি ডিভাইস তৈরি করে যার মাধ্যমে ভূতেদের কণ্ঠস্বর রেকর্ড করা যায়। আর সেই ডিভাইসের মাধ্যমেই চুই 10 বছর আগে সেই সত্যটা সিউলের সামনে তুলে ধরে। সে জানায় সেদিন সিউলের বাবাই সেই সিরিয়াল কিলারকে ধরতে চ্যাংয়ের দাদার সাহায্য নিয়েছিলেন, কারণ সেই খুনির শরীরে এক দুষ্টু আত্মা ভর করেছিল আর তাকে থামাতে পারত শুধুমাত্র একজন শক্তিশালী শ্যামান, মানে চ্যাংয়ের দাদা। সব কিছু পরিকল্পনা মাফিকই এগোচ্ছিল, কিন্তু পদোন্নতির লোভে ডিটেকটিভ যে পুরো পরিকল্পনাটাই ভেস্তে দেয়। সেই সুযোগে ওই কিলার সিউলের বাবাকে আক্রমণ করে আর তাকে রক্ষা করতে চ্যাংয়ের দাদা প্রাণপণ লড়াই করতে থাকেন এবং অনেক কষ্টে তিনি দুষ্ট আত্মাকে একটি বোতলের মধ্যে বন্দি করতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে তিনি গুরুতর আহত হয়ে পড়েছিলেন। আহত অবস্থায় তিনি ডিটেকটিভ জেকে অনুরোধ করেন যেন বোতলটির মুখে মন্ত্রপুত তাবিজটি লাগিয়ে দেওয়া হয়। কিন্তু ডিটেকটিভ জে ভয়ে এক পাও এগোতে পারেনি। তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিউলের বাবা এগিয়ে এসে তাবিজটি লাগিয়ে দেন। ঠিক সেই মুহূর্তেই ওই সিরিয়াল কিলার একটি ভারী পাথর দিয়ে তার মাথায় আঘাত করে, আর সেই আঘাতে ঘটনাস্থলে সিউলের বাবার মৃত্যু হয়। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর ডিটেকটিভ জে ওই সিরিয়াল কিলারকে হত্যা করে এবং সব সত্য গোপন করে পুরো ঘটনার কৃতিত্ব সে নিজে নিয়ে নেয়। সব শুনে সিউল কান্নায় ভেঙে পড়ে এবং চ্যাংয়ের সাথে দেখা করে। সে তার কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয়, ভবিষ্যতে যাই ঘটুক না কেন আমি সবসময় তোমার পাশে থাকব। চ্যাংয়ের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু তারা তো আর জানতো না আবারও সেই দুষ্টু আত্মা ফিরে এসেছে। সে এক নতুন শরীরে ভর করে দূর থেকে তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে। সে বুঝে যায় সিউল ও চ্যাং আসলে ডিভাইন সোল, মানে পবিত্র আত্মার অধিকারী। তাদের শক্তি নিজের দখলে নিতে পারলেই সে আরও ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী হয়ে উঠবে।
এদিকে সিউল ও চ্যাংয়ের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়ে ওঠে। একদিন তারা এক এতিমখানায় যায়। তারা তাদের সাহায্য করে এবং সারাদিন কাজ করার পর চ্যাং যখন ভীষণ ক্লান্ত, ঠিক তখনই এতিমখানার মালিক জুয়ান নিজের গল্প বলতে শুরু করে। বহু বছর আগে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় সে তার স্বামী ও একমাত্র সন্তানকে হারায়। তাই সে তার নিজের জীবন অন্যদের সেবায় উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে সে এই এতিমখানার সাথে যুক্ত। কিছুক্ষণ পর সিউল ও চ্যাং একসাথে হাঁটতে বের হয় এবং কথা বলতে বলতে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। আর এসব দেখে চই ভীষণ খুশি হয়, কারণ তার ফ্যান মিটারের আলো প্রায় সবই জ্বলে উঠেছে। ঠিক তখনই সে সিউলের মাথার উপর এক ডিভাইন সোল দেখতে পায়, আর সাথে সাথেই তার এক অতীত স্মৃতি ফিরে আসে। অতীতের কোনো এক সময়ে সে নিজের হাতে সিউলকে হত্যা করেছিল। এদিকে চ্যাং স্বপ্ন দেখে তারা দুজন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, আর মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সিউল তার হাতে কিছু একটা তুলে দেয়, আর সে অসহায়ের মতো সিউলের নিথর দেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে চ্যাংয়ের ঘুম ভেঙে যায়। পরদিন সে সবাইকে নিজের দুঃস্বপ্নের কথা জানায়। এদিকে চই তার কথাগুলো শুনে গভীর চিন্তায় ডুবে যায়। সে এবার বুঝতে পারে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু অশুভ শক্তি থামাতে নয়, বরং অতীতের করা পাপের শাস্তি ভোগ করতেও। কারণ সে সময় তার কারণেই এই দুজন মানুষের জীবনে নেমে এসেছিল চিরবিচ্ছেদ। তাই সে সিওলের সাথে দেখা করতে যায়। কিন্তু সিওল ও পুলিশ অফিসার লিংকে এত কাছাকাছি দেখে চই ভাবে সিওল আসলে একটুও বদলায়নি। তবুও সে বাকি ভূতেদের বলে চ্যাং ও সিওলকে আবারও মিলিয়ে দিতে পারলে হয়তো চ্যাংয়ের মনের কষ্ট কমবে। তার কথায় সবাই রাজি হয়। এদিকে সেই অশুভ আত্মার নিয়ন্ত্রণে থাকা লোকটি এতিমখানার মালিক জুয়ানের মাথার উপর সেই ডিভাইন লাইটটি দেখতে পায়। কিন্তু কিছু করার আগে কয়েকজন গুন্ডা দোকানে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সিওল জানতে পারে জুয়ানকে খুব মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়ানের দ্বিতীয় স্বামী তাকে সেই গুন্ডাদের কথা জানায়। পুলিশ তাদের গ্রেফতার করলেও জিজ্ঞাসাবাদে জানা যায় জুয়ানের ঘটে যাওয়া ঘটনায় তাদের কোনো হাত নেই। এদিকে জুয়ানের আত্মা এসে চ্যাংকে জানায় তার এই অবস্থার জন্য তার দ্বিতীয় স্বামী দায়ী। অনেকদিন ধরে তার স্বামী ওই এতিমখানার জমিটি বিক্রি করে দিতে চাইছিল, কিন্তু জুয়ান চাইছিল যেভাবেই হোক এতিমখানাটি যেন টিকে থাকে। এই কথা কাটাকাটির মাঝেই তার স্বামী তাকে আঘাত করে। কিন্তু সিউল ও চ্যাং তদন্ত করেও তার স্বামীর বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না। তাই চ্যাং একটি পরিকল্পনা করে। সে খোঁজ নিয়ে জানতে পারে জুয়ানের স্বামী প্রায়ই এক ব্যবসায়ীর সাথে দেখা করে। এদিকে ডাক্তার জুয়ানকে মৃত ঘোষণা করে। তার স্বামী কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে কাউকে ফোন করে জানায় কাজ হয়ে গেছে। কিন্তু এসবই ছিল চ্যাংয়ের প্ল্যান। কিছুক্ষণ পর তারা এক হোটেলে উপস্থিত হয়, যেখানে জুয়ানের স্বামী এক ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল। এদিকে তাদের ভূত সহযোগীরা ভিডিও কলে ভেতরের প্রতিটি মুহূর্ত দেখাতে থাকে, আর তারা ইচ্ছাকৃতভাবে দুজনকে বিরক্ত করতে শুরু করে। এবং কথা বলার এক পর্যায়ে জুয়ানের স্বামী স্বীকার করে এতিমখানার মালিককে আসলে তারাই হত্যা করেছে। আর ঠিক তখনই পুলিশ অফিসার লিং সেখানে চলে আসে এবং সে ওই লোকটিকে গ্রেফতার করে। কিন্তু জুয়ানের স্বামী সুযোগ বুঝে পালিয়ে যায়। চ্যাং ও সিওল তার পিছু নেয়, কিন্তু পালাতে গিয়ে লোকটি সেই ভবনের ছাদ থেকে পড়ে যায়। দুজনেই তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর সিন চলে আসে হাসপাতালে। এতিম শিশুদের আন্তরিক প্রার্থনার জোরে এই যাত্রায় জুয়ান বেঁচে যায় এবং গ্রিম রিপার তার স্বামীর আত্মা নিয়ে চলে যায়। অন্যদিকে সেই দুষ্ট আত্মা বিলবোর্ডে চ্যাংকে দেখে বলে সে আবারও ফিরে এসেছে। এরপর গল্প চলে যায় অতীতের এক ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখা যায় চ্যাং একসময় এই অশুভ আত্মাটিকে বন্দি করে রেখেছিল, আর অশুভ আত্মাটি চিৎকার করে বলছিল, মনে নেই আমি তোমার সিউলকে মেরে ফেলেছি। তার এই একটি কথাতেই বোঝা যায় চ্যাং, সিউল আর এই অশুভ আত্মার অতীতে লুকিয়ে আছে কোনো এক বিশাল রহস্য। আজ লিং সিউলকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছে। আজই সে সিউলকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই এক ভূত তার মুখ চেপে ধরে, যেন চ্যাং তার মনের কথা আগে জানাতে পারে। এদিকে এই খবর শুনে চ্যাং ভীষণ রেগে যায় এবং খুব দ্রুত সিওলের কাছে উপস্থিত হয়। এবার লিং একটা বুদ্ধি বের করে। সে চ্যাংকে বোলিং ম্যাচ খেলার প্রস্তাব দেয়।
চ্যাং তাতে রাজি হয় ঠিকই, কিন্তু সে কোনোভাবেই লিংকে হারাতে পারছিল না। আর ঠিক তখনই তার ভূত সহযোগীরা এগিয়ে আসে এবং তাকে জিতিয়ে দেয়। আর চ্যাংকে এভাবে জিততে দেখে উপস্থিত সবাই বেশ হতবাক হয়ে যায়। এদিকে সুযোগ বুঝে লিং আবারও সিওলকে আড়ালে নিয়ে যায় এবং তার মনের কথা জানিয়ে দেয়। অন্যদিকে চ্যাং গোপনে তাদের পিছু নেয় এবং তাদের দুজনকে এত কাছাকাছি দেখে বুকের ভেতরে এক চাপা কষ্ট অনুভব করে। মনক্ষুণ্ণ হয়ে সে বাসায় ফিরে আসে এবং সবাইকে সতর্ক করে বলে আজ থেকে কেউ যেন সিওলের নাম না নেয়। যদিও সে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবুও বারবারই তার সিওলের কথাই মনে পড়তে থাকে। এদিকে ডিটেকটিভ যে সেই কিলারকে জীবিত দেখে একেবারেই স্তব্ধ হয়ে যায়। তার মনে একটাই প্রশ্ন, সে কিভাবে ফিরে এলো? পরদিন সেই দুষ্ট আত্মা এক মায়ার ভ্রম তৈরি করে এবং ডিটেকটিভ জের গলা চেপে ধরে, কিন্তু হঠাৎই সেই ভ্রম কেটে যায়। এদিকে এক নারী জানায় তার বাগানে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে, কিন্তু পুলিশ তদন্তে নামতেই একে একে বেরিয়ে আসে আরও কয়েকটি লাশ। খুনের ধরন দেখে সিওলের সন্দেহ, এটা কি সেই কুখ্যাত সিরিয়াল কিলারের কাজ? কিন্তু সরকারি নথি তো বলছে সে অনেক আগেই মারা গেছে। তাহলে এসব খুন করছে কে? সে সাহায্য চাইতে চ্যাংয়ের কাছে যায়। সব শুনে চই উত্তর দেয় এসবের পেছনে রয়েছে এক অশুভ আত্মা। সে মানুষের মধ্যে থাকা ডিভাইন সোল মানে পবিত্র আত্মাদের পাওয়ার জন্য মানুষকে মারছে। পরিস্থিতি বেশ ভয়ঙ্কর। এটা বুঝতে পেরে তারা চ্যাংয়ের দাদির কাছে ছুটে যায়। দাদি তাদের জানায় সিওলের মাঝেও লুকিয়ে আছে এক পবিত্র আত্মা। সে বেশ শক্তিশালী, তাই তাকে সতর্ক থাকতে হবে। এমনকি তার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত বের হয়, তবে সেই রক্তের মাধ্যমেও সেই দুষ্ট আত্মা সিওলকে তার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে। তাই সিওল এবার চ্যাংয়ের সাথে থাকতে তার বাসায় চলে আসে। সেদিন রাতে সিওল চ্যাংকে জানায় লিংয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে তাকে প্রপোজ করেছিল ঠিকই, কিন্তু সে তাকে মানা করে দিয়েছে। পরদিন সেই দুষ্ট আত্মা সিওলের পিছু নিতে শুরু করে, কারণ সিওলের ডিভাইন লাইটটা নিতে পারলে সে একসাথে অনেক শক্তি পেয়ে যাবে। কিন্তু সিওলকে দেখা মাত্র তার অতীতের এক স্মৃতি মনে পড়ে, আর সাথে সাথে সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে চ্যাং যখন সব জানতে পারে, সে সিদ্ধান্ত নেয় সে একাই ওই দুষ্টু আত্মার মোকাবেলা করবে এবং তার কথা মতো ভূত সহযোগীরা সিওলকে এক সুরক্ষিত ঘরে নিয়ে আসে। এদিকে সিওল তাদের অনুরোধ করে বলে তারা তাকে যেন চ্যাংয়ের কাছে নিয়ে যায়, কিন্তু ভূতেরা চ্যাংয়ের আদেশ অমান্য করে না। তাই সিওল জানালা দিয়ে পালিয়ে যায়। এদিকে চ্যাং মুখোমুখি হয় সেই দুষ্টু আত্মার। সে তার ম্যাজিক দিয়ে লোকটির পেছনে একটি মন্ত্রপুত তাবিজ লাগিয়ে দেয়, আর দাদি সেই দুষ্টু আত্মাকে থামানোর জন্য এক বিশেষ আচার শুরু করেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এই আত্মা তাদের ভাবনার চেয়েও অনেক শক্তিশালী। সে চ্যাংয়ের ডিভাইন সোল কেড়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সিওল পিছন থেকে তাকে ইলেকট্রনিক শক দেয়, কিন্তু এতেও তার কিছু হয় না। সে সিওলকে ছুঁড়ে ফেলে দেয় আর এক রহস্যময় সুরে বলে শেষ পর্যন্ত আমরা আবারও এক হয়ে গেলাম, তাই না? বলি সে চ্যাংকে আবারও আঘাত করতে যায়। ঠিক তখনই সিওল দৌড়ে এসে চ্যাংকে শক্ত করে জড়িয়ে ধরে, আর তখনই দুইজনকে ঘিরে তৈরি হয় এক নীল রঙের শক্তি বলয়। এরপরই চ্যাংয়ের চোখের রং বদলে যায়, আর সে নিজের শক্তি ব্যবহার করে দুষ্টু আত্মাটাকে আবারও বোতলে বন্দি করে। কিন্তু এত বিশাল শক্তি ব্যবহার করার পর চ্যাং দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। চ্যাংকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, সে এখন কোমায় আছে। এ কথা শুনে সিওল কান্নায় ভেঙে পড়ে, আর আমাদের গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আজ থেকে প্রায় 500 বছর আগে। সে সময় চ্যাং ছিল এক শক্তিশালী শ্যামান, আর তার অমায়িক আচরণ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিওং রাজ্যের রাজকুমারী সিওল তার প্রেমে পড়ে যায়। সে সুযোগ পেলেই চ্যাংকে নিজের ভালোবাসা বোঝানোর চেষ্টা করত, এমনকি চ্যাংকে ইমপ্রেস করতে সে গরিব দুঃখীদেরও সাহায্য করত। কিন্তু চ্যাং সবসময় তাকে এড়িয়ে চলত। এদিকে রাজকন্যা সিওলের রূপের প্রশংসা শুনে বিয়ং রাজ্যের রাজা জং তার সাথে দেখা করে, আর প্রথম দেখাতে সে তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সিওল অসুস্থ লোকদের সেবা করতে করতে নিজেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক জানান
সিউলকে বাঁচাতে হলে একটি ভেষজ গাছ দরকার, যা খুবই বিরল এবং এক দুর্গম পাহাড়ে জন্মে। চ্যাং এক মুহূর্ত দেরি না করে সেই পাহাড়ে যায় আর অসংখ্য বিপদ পেরিয়ে সেই ভেষজ গাছটি নিয়ে আসে। সেই চিকিৎসায় সিওল পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, কিন্তু যখন সে জানতে পারে চ্যাং নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাছটি এনেছে শুধু তার জন্য, তখন সে রাজার কাছে নিজের মনের কথা খুলে বলে। রাজাও হাসি মুখে তাদের বিয়েতে সম্মতি দিয়ে দেয়, আর তখন চ্যাংও নিজের ভালোবাসার কথা স্বীকার করে। আর তাদের ভালোবাসার সাক্ষী ছিল ওই রহস্যময় দূত চুই। এদিকে রাজা জং যখন রাজকুমারী সিওলের জন্য নিজে থেকেই বিয়ের প্রস্তাব দেয়, তখন রাজা নিজের প্রতিশ্রুতি ভুলে গিয়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু সব কথা শোনার পর সিউল রাজা জংকে জানিয়ে দেয় সে চ্যাংকে ভালোবাসে এবং শুধু তাকেই বিয়ে করবে। এদিকে রাজা জং এক দুষ্টু বুদ্ধি আটে। সে চ্যাংয়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনে। সে নাকি নিজের জাদুশক্তি ব্যবহার করে শত্রু রাজ্যকে সাহায্য করছে। এসব বলে সে চ্যাংকে একেবারে শেষ করে দেওয়ার প্ল্যান করে। সব কিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু সিওল মাঝখানে এসে চ্যাংকে বাঁচিয়ে দেয় আর অস্ত্রের আঘাতে নিজেই মাটিতে লুটিয়ে পড়ে। নিজের ভালোবাসার এমন পরিণতি দেখে চ্যাং তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে জংয়ের আত্মাকে বন্দি করে ফেলে আর নিজেও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক তখনই কোমায় থাকা চ্যাং প্রায় 1 মাস পর জেগে ওঠে। সামনে সিওলকে দেখে সেও কান্নায় ভেঙে পড়ে আর প্রকাশ পেতে থাকে একটি সত্য। চই জানায় আগের জন্মে সে ও চ্যাং ছিল খুব ভালো বন্ধু, কিন্তু রাজা জংয়ের প্রলোভনে সে সেদিন চ্যাংয়ের দুর্বলতা তাকে বলে দিয়েছিল। কিন্তু চ্যাংয়ের এমন পরিণতি সে কল্পনাও করেনি। অনুতপ্ত হয়ে সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল, কিন্তু সে মুক্তি পায়নি। এদিকে লিংয়ের আচরণ বদলে যায়, কারণ সেই দুষ্টু আত্মা এখন লিংকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আসলে চ্যাং যেদিন তাকে বন্দি করেছিল সে পুরো প্রক্রিয়াটি শেষ করতে পারেনি। সেই সুযোগে ওই দুষ্টু আত্মা আবারও বেরিয়ে আসে এবং লিনের শরীরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এদিকে ডিটেকটিভ টিমেও সিওলকে প্রমোশন দেওয়া হয়, ফলে লিং সিওলের খুব কাছাকাছি থাকার সুযোগ পেয়ে যায়। সে এখন নিজের শক্তি ব্যবহার করে সিওলকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে তাকে একটি ব্রেসলেট উপহার দেয়, কিন্তু সিওল সেটা গ্রহণ না করে ফিরিয়ে দেয়। এদিকে চ্যাং সিওলকে তার মনের কথা জানায়। সে তাকে একটি আংটি দিয়ে প্রপোজ করে। সবাই ভীষণ খুশি। ঠিক তখনই চই সবাইকে জানিয়ে দেয় যদি চ্যাং ও সিওল খুব কাছাকাছি চলে আসে তাহলে চ্যাং আর কখনো আমাদের ভূতেদের দেখতে পাবে না। তাই সবাই একসাথে ছুটে আসে তাকে থামাতে। এদিকে ফ্যান মিটারের প্রায় সব আলো জ্বলে উঠেছে, কিন্তু ভূতেরা চ্যাংকে ছেড়ে যেতে চাইছে না। পরদিন দাদি জানায় সেই দুষ্টু আত্মা আবারও ফিরে এসেছে, আর তাকে থামাতে হলে এবার চ্যাংকে শ্যামানের দায়িত্ব নিতে হবে। সব প্রস্তুতি নিয়ে চ্যাং ইচ্ছে করে সিওলের কাছ থেকে দূরে সরে যায়, আর এই সুযোগে লিং তার কাছে চলে আসে। কিন্তু প্রতিবারের মতো এবারও সিওল তার ভালোবাসা প্রত্যাখ্যান করে। প্রচণ্ড রাগে সে সিওলকে শেষ করে দিতে চায়, কিন্তু লিং যেহেতু সত্যিই সিওলকে ভালোবাসে তাই সে ওই দুষ্টু আত্মাকে বাধা দেয় এবং সিওলকে নিজের কাছ থেকে দূরে থাকতে বলে। সিওলকে বাঁচাতে সে নিজেকে শাস্তি দিতে শুরু করে। এবার সেই দুষ্টু আত্মা ডিটেকটিভদের শরীরে প্রবেশ করে আর চ্যাংয়ের দাদিকে শেষ করে দেয়। তাই চ্যাং পূর্ণাঙ্গ শ্যামন হওয়ার প্রক্রিয়া শুরু করে, আর অল্প সময়ের মধ্যেই সে নিজেকে এক শক্তিশালী শ্যামানে রূপান্তর করে। কিন্তু এদিকে সেই দুষ্টু আত্মা জেকে ছেড়ে সিওলকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর ঠিক তখনই চ্যাং সেখানে চলে আসে। কিন্তু এবার সে আর একা নয়, তার সাথে আছে চোয়ের শক্তি। তাদের মধ্যে এক লড়াই শুরু হয়। এবার সুযোগ বুঝে সেই দুষ্টু আত্মা চ্যাংয়ের রক্তের মাধ্যমে তার শরীরে প্রবেশ করে, কারণ একমাত্র চ্যাংয়ের শরীরে থাকলেই সে সিওলের সাথে থাকতে পারবে, তাকে ভালোবাসতে পারবে। তারা বুঝতে পারছিল এভাবে আর এই আত্মাকে হারানো সম্ভব না। তখন চই চ্যাংয়ের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। চ্যাং বুঝতে পারে সে যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সেই দুষ্টু আত্মাও তার মধ্যে টিকে থাকবে এবং নিরীহ মানুষের ক্ষতি করবে। সব কিছু বুঝতে পেরে সে চইকে তাকে থামানোর জন্য অনুরোধ করে এবং অন্য কোনো উপায় না থাকায়
চই সেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে দুষ্ট আত্মার শেষ আশ্রয়ও ধ্বংস হয়ে যায়। এরপর চ্যাংয়ের আত্মা ফিরে যায় বহু বছর আগের এক স্মৃতিময় মুহূর্তে। সেখানে তার পাশে বসে সিউল কান্নায় ভেঙে পড়েছে। আর ঠিক তখনই চ্যাং তার চোখ মেলে জেগে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।